এবারে পদত্যাগ করতে যাচ্ছে ডক্টর ইউনূস। পদত্যাগের সাথে সাথে 1100 কোটি টাকার মামলায় ফেঁসে যাচ্ছে ইউনূস সরকার। এদিকে কপাল পুড়তে যাচ্ছে সমন্বয়কদের। আগামীকাল রাতে 2 জন সমন্বয়ককে গ্রেপ্তার করেন সেনাবাহিনী। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 1100 কোটি টাকা কর ফাঁকির নোটিশ দিয়েছিল রাজস্ব বিভাগ। সেই নোটিশ স্থগিত চেয়ে রিটও করেছিলেন এই নোবেলজয়ী। এবার সেই অর্থ আদায়। গ্রামীণ ব্যাংক থেকে সাধারণ জনগণের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন ডক্টর ইউনূস। 5 বছরে কর ফাঁকি বাবদ 1100 কোটি টাকা, শ্রমিকদের 666 কোটি টাকা সহ 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন ডক্টর ইউনূস। ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। বলতে পারেন এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, একটি খবরের মাধ্যমে জানা গিয়েছে পদত্যাগ করছে ডক্টর ইউনূস। এর সাথে সাথে 1100 কোটি টাকার মামলায় ফেঁসে যাচ্ছে ডক্টর ইউনূস। বিপদে পড়ে গিয়েছে সমন্বয়কেরা। গতকাল রাতে 2 জন সমন্বয়কে গ্রেপ্তার করেন সেনাবাহিনী। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কি হচ্ছে আর কি হতে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 1100 কোটি টাকা কর ফাঁকির নোটিশ দিয়েছিল রাজস্ব বিভাগ। সেই নোটিশ স্থগিত চেয়ে রিটও করেছিলেন এই নোবেলজয়ী। এবার সেই অর্থ আদায়ে হাইকোর্টে আবেদন করেছে এনবিআর। ডক্টর ইউনূস সহ আরও 3 উপদেষ্টা পদত্যাগ করছেন। আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে আছে, তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যদিও সাধ্যমতো করি, যদি লেগে যেতে ভালো। গ্রামীণ ব্যাংক থেকে সাধারণ জনগণের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন ডক্টর ইউনূস। 5 বছরে কর ফাঁকি বাবদ 1100 কোটি টাকা, শ্রমিকদের 666 কোটি টাকা সহ 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন ডক্টর ইউনূস। নিজের ব্যাংকের 600 কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন। আপনারা গত কয়েকদিন আগে একটা সংবাদ দেখেছেন। সংবাদটা হলো গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অব্যাহতি এবং 600 কোটি টাকা অব্যাহতি। আমার কথা, আপনি আপনার ব্যাংকের কর মাফ করলেন কেন? শেখ হাসিনা থাকাকালীন সময়ে গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে চাকরি পান ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংক ধ্বংসের মুখে 400 কোটি টাকা প্রদান করে শেখ হাসিনা, কিন্তু তার 1টি টাকাও ফেরত দেয়নি ডক্টর ইউনূস। এছাড়া বৈদেশিক সকল অনুদান আত্মসাৎ করেছেন তিনি। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম, আমি নিজে। প্রথমে 100 কোটি টাকা, এরপর 200 কোটি টাকা, তারপর আরো 100 কোটি টাকা। এই 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি। আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের 1টি টাকাও গ্রামীণ ব্যাংককে দেওয়া হয়েছে কিনা, দেওয়া কিন্তু হয়নি। এছাড়া 2006 সাল থেকে লেবারদের 1টি টাকাও পরিশোধ করেননি ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার পদ পেয়ে সকল মামলা অবৈধভাবে প্রত্যাহার করে সেই কর জনগণের উপর চাপানোর দায়ে উপদেষ্টা পদ হারাচ্ছেন ডক্টর ইউনূস। 20 কোটি মানুষকে বন্ধক রেখে ঋণ নিয়ে লুটপাটের যে বাণিজ্য, এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা আয়ের ভিত্তিতে চলতে চাই, জনগণের টাকায় চলতে চাই। এত প্রবৃদ্ধি, এমপ্লয়মেন্ট নাই কেন? 40 লক্ষের উপরে শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কেন বেকার? তাহলে আপনার স্ট্যাগফ্লেশন চলছে, যে আপনি শুধু দেখাচ্ছেন কৃত্রিমভাবে আপনার ইকোনমি বড় হচ্ছে, কিন্তু প্রবৃদ্ধি নাই, জব নাই, কর্মসংস্থান হচ্ছে না এবং জেনুইন কোনো ডেভেলপমেন্ট আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না। খবর এবং গরম খবর হচ্ছে যে আপডেট হচ্ছে যে ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে, সে নামটা বললাম না, তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে আজকের যে ঘটনাটি, যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতির স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়, সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এর মধ্যে যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল, বহাল ছিল, তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে, আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হতে পারে। এটা একটা খুব জোরালো একটা অপশন। তারপরে যদি এই অপশন কাজ না করে, তারপরে নির্বাচন হতে পারে অথবা ইউনূস হটা আন্দোলন হতে পারে। এই অপশনগুলো ছিল। তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে, যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে, যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে, তারা সেই দায়টা নিতে চাচ্ছে না। সেই জন্য তারা ইউনূস যেহেতু নতুন এই
পদ্ধতিটা মানছেন না। ইনুস যেহেতু এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন, তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন, নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে চাচ্ছেন, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, সেই জন্য সেনাবাহিনী এই দায়টা নিতে চাচ্ছে না। কারণ সেনাবাহিনী দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয়। টুডে অর টুমোরো তাদের যে, আপনি যদি প্রেসিডেন্ট দেখেন, যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন, যে সেনাবাহিনীর অতীত ইতিহাস ভালো নয়। যারাই অকাম কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দেখেন আজকে মঈনুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা দেখেন, বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে। তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা দ্বন্দ্বে জড়াতে চায় না, কারণ অবশ্যই তারা পানিশমেন্টের মুখোমুখি হবে। তো সেই জন্য যেটা করতে চাচ্ছে যে ইনুস চাচ্ছে ক্ষমতা থাকতে, সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে। এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে, গুলির আওয়াজ শোনা গিয়েছে। সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড পরিমাণে 2-3টা গ্রুপ সক্রিয়, তা যে কোনো মুহূর্তে সেই 75-এর মতো বিদ্রোহ পাল্টা বিদ্রোহ, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, এগুলোর মতো সিচুয়েশন হতে পারে। সেই সিচুয়েশন এড়ানোর জন্য, দেশকে নির্বাচনমুখী করার জন্য সেনাবাহিনী, বিশেষ করে ওয়াকারুজ্জামান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উনি বের হয়ে যেতেন। কিন্তু ইনুস যেহেতু উনি চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাসিস্ট, যেহেতু উনি বাংলাদেশে জঙ্গিবাদকে উত্থান করতে চান, জঙ্গিবাদকে মদত দিতে চান, জঙ্গিবাদী স্টাইলে রাষ্ট্রটা চালাতে চান, সেই জন্য উনি চান যে উনি থাকতে, রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে। কিন্তু সেনাবাহিনী সেটা চাচ্ছে না, যার জন্য সেনাবাহিনীর সাথে ইনুসের দ্বন্দ্বর আকারটা ডে বাই ডে প্রকট আকার ধারণ করছে। তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে, নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে যেতে। আর সেই জন্য একজন সাবেক মন্ত্রীর, প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে, কনফিডেন্সিয়াল রিজনের নামটা বললাম না, হয়তো আপনারা এর মধ্যে অনেকে বুঝে গেছেন, তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে, আওয়ামী লীগ থেকে 2-1 জন নিয়ে, এবং অন্য রাজনৈতিক দল থেকে নিয়ে, সিভিল সোসাইটি, সেনাবাহিনী দল থেকে কিছু, সেনাবাহিনীর থেকে সাবেক কিছু অফিসারদেরকে নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন দিতে চাচ্ছে। এখন দেখার বিষয় যে সেটা কিভাবে আগায়, কতটুকু আগায়, কতটুকু সফল হয়, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু মানে বা বিএনপি কতটুকু মানে, সেটা দেখার বিষয়। বাট এট দ্য মোমেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রা রাজনীতিতে যেটা যোগ হয়েছে, যে ইনুস আর থাকছেন না। এই যে জঙ্গি উপদেষ্টা মাহফুজ, আসিফ, নাহিদ, ওরা থাকছেন না। ওদের চ্যাপ্টার ডে বাই ডে ক্লোজ হয়ে যাচ্ছে। যেই কোনো মুহূর্তে ওরা এমন হতে পারে যে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে। ওরা যদি বাড়াবাড়ি করে, ওরা তো বাড়াবাড়ি করবে, ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে, ইনুস আউট হয়ে যাবে, আর নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে। আমরা সেই সময়ের জন্য, সেইটুকুর জন্য আমরা অপেক্ষা করছি। দেখা যাক সেই নতুন তত্ত্বাবধায়ক সরকারে কারা আসছে। আর যদি সেটি ফেল করে, তাহলে অপশন হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে, সেটাও আরেকটা অপশন। সো দেখা যাক, এখন আমরা অপেক্ষায় আছি যে বাংলাদেশ ক্যান্টনমেন্টের ভিতরে প্রচন্ড পরিমাণে এগুলো নিয়ে ঝামেলা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।